প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ১৮০ দিনের সরকার আলোচনায়। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সময়সীমা, যেই সময়সীমা সরকার নিজেই নির্ধারণ করে দিয়েছিল, ১৮০ দিন। গত ১২ই ফেব্রুয়ারি ছিল আমাদের বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এরপর ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তারেক রহমান এবং তার মন্ত্রিসভা। নির্বাচনের ইস্তেহারে সরকার নিজেই একটা টার্গেট দিয়েছিল ১৮০ দিনে সে কি করতে পারবে। আজকের এই দিনের প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক যে সরকারের অর্জনগুলো কি ছিল, কতটুকু আসলে আমরা মাটিতে নামতে পেরেছি এবং কতটুকু এখনো কাগজেই রয়ে গেছে। এই নিয়েই আজকে আমাদের কথাবার্তা, আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন সকলের শ্রদ্ধেয় ডাক্তার মাহবুবুল্লাহ এবং রেজাউল করিম রনি ভাই। ১৮০ দিন পূর্ণ হলো, কিন্তু এই পূর্তির দিনে আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই যে সরকার যে ওয়াদাগুলো করেছিল তার কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি। হাল নাগাদ পরিসংখ্যান কি প্রকাশ হয়েছে আদৌ, নাকি আমরা এখনো ১০০ দিনের যে পুরনো ডাটা সেটার সঙ্গে আমরা ঐকিক নিয়মে যোগ বিয়োগ করছি? আমরা জানতে চাইব ডাক্তার মাহবুবুল্লাহ স্যারের কাছে। না, প্রথমত আমি এই কনসেপ্টের সঙ্গে একমত না যে সরকার ১০০ দিনে এই কাজ করবে, ১৮০ দিনে এই কাজ করবে। একটা সরকারের মেয়াদ থাকে ৫ বছর। সেই ৫ বছরে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়েই, বিভিন্ন সমস্যার মধ্য দিয়েই সরকারকে এগিয়ে যেতে হয় এবং কাজ করতে হয়। এবং সেই কাজ করতে গিয়েই দেখা যায় কিছু কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে, আর কিছু কাজ সেভাবে হয়নি। এবং সেই জন্য আমরা নিশ্চয়ই দোষারোপ করব না। এই যে আপনি বললেন ৬ মাসের টার্গেট, মানে লক্ষ্যমাত্রা, বা ৩ মাসের টার্গেট বা লক্ষ্যমাত্রা, ইংরেজিতে একটা কবিতা আছে, স্ট্যান্ডিং এট দি ফুট বয়েজ, গেজিং এট দি স্কাই, হাউ ক্যান ইউ গেট আপ বয়েজ ইফ ইউ নেভার ট্রাই। পর্বতের পাদদেশে বসে চূড়ার দিকে তাকিয়ে বা আকাশের দিকে তাকিয়ে আমরা পর্বতের চূড়ায় আরোহণের আকাঙ্ক্ষা পোষণ করতে পারি, কিন্তু সেই আকাঙ্ক্ষা হয়তো হতে পারে খুব অবাস্তব আকাঙ্ক্ষা। কিন্তু আমরা চেষ্টা করছি কিনা, সেই জন্য চেষ্টার ব্যাপারে আন্তরিক কিনা, সেটাই হচ্ছে আসল কথা। সরকার গত ৬ মাসে কি করলো না করলো, যা বলেছিল তার সবটাই অক্ষরে অক্ষরে করতে পেরেছে কিনা, সেইটা হিসাব নিকাশের বিষয় নয়। সরকারের আন্তরিকতা ছিল কিনা, সেটাই হচ্ছে প্রধান বিবেচ্য বিষয়। এই সরকার যেই পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে, এই রকম আমার মনে হয় প্রতিকূল অবস্থায়, বিপর্যস্ত অবস্থায় খুব কম দেশের সরকারকেই দায়িত্ব গ্রহণ করতে হয়। শেখ হাসিনা ১৫.৫ বছরের স্বৈর শাসন বলি, দুঃশাসন বলি, অন্যায় অবিচারের শাসন বলি, বা বিচারহীনতার সংস্কৃতি বলি, যা কিছু বলি, আমাদের এই রাষ্ট্রের সমূহ ক্ষতি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আপনি রাষ্ট্রের আমলাতন্ত্র, রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ, রাষ্ট্রের কারা বিভাগ, এমন কোনো বিভাগ নাই যেখানে আপনার বিরাট ধরনের সংকট সৃষ্টি হয় নাই, অচল অবস্থার সৃষ্টি হয় নাই। ২৪-এর গণ অভ্যুত্থানের পর পুলিশরা থানা ফাঁড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কোনো বাহিনী সেদিন ছিল না। বিশ্ববিদ্যালয়ের আপনার যারা ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, ট্রেজারার হয়েছিলেন, বা বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারাও আত্মগোপনে গেলেন এবং
তাদের আসন ছেড়ে তারা চলে গেলেন। এটা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা। আমলাতন্ত্রের মধ্যেও বড় ধরনের অস্থিরতা, অনেকে দেশ ছেড়ে পালিয়েছে এবং রাজনীতিবিদরা তো পালিয়েছেনই। তো এই যে একটা পরিস্থিতি, তার সঙ্গে যে জিনিসটা যোগ হয়েছে মারাত্মক ধরনের অর্থনৈতিক সংকট, বিশেষ করে আমাদের ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টর, সেটা প্রায় ধসে পড়ার মতো অবস্থা। 2-4-5টা ব্যাংক ছাড়া আর কোনো ব্যাংকের লিকুইডিটির অবস্থা এমন নয় যে তারা তাদের ডিপোজিটারদের যে দাবি, সেই দাবি তারা পূরণ করতে পারে। আর তার পাশাপাশি দেশের যে এনার্জি সেক্টর, অর্থাৎ বিদ্যুৎ বা জ্বালানির যে অবস্থা, সেই অবস্থাটাও অত্যন্ত সঙ্গীন। এবং একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু রাখতে গেলে সেইখানে আপনার তার প্রাণশক্তি হচ্ছে জ্বালানি। জ্বালানি ছাড়া কোনো অর্থনীতি চিন্তা করা যায় না। একদিকে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ যেই ধরনের সাপ্লাই চেইনকে আমরা বিধ্বস্ত করে দিয়েছে, সেটা একটা ঘটনা, সেটা একটা সমস্যা। তার সঙ্গে সঙ্গে বিগত দিনের সরকার এই রেন্টাল বিদ্যুতের নামে বিরাট ধরনের অর্থনৈতিক দায় সরকারের উপর চাপিয়ে গেছে। তো এই রকমই হচ্ছে আমাদের অবস্থা। সংবাদপত্রে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। বলতে গেলে প্রায় সারা বছরই এই বিদ্যুৎ কেন্দ্রটি নানা টেকনিক্যাল কারণে নন ফাংশনাল থাকে, অকার্যকর থাকে। তো আপনি এই পরিস্থিতিতে কি দিয়ে কিভাবে দেশ চালাবেন? আপনাকে তো আপনার আমলাতন্ত্রটাকে একটু দাঁড় করাতে হবে, আপনার পুলিশ বাহিনীটাকে একটু দাঁড় করাতে হবে, আপনার বিচার বিভাগকে একটা অবস্থায় নিয়ে আসতে হবে, আপনার গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের প্রাণভ্রমরা এই গোয়েন্দা সংস্থার মধ্যে থাকে। সেই গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এবং এটা যে কিভাবে আমাদের জাতীয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে কম্প্রোমাইজ করেছে, সেটা বোধহয় বলে বোঝানোর অপেক্ষা রাখে না। পৃথিবীর কোন দেশের গোয়েন্দা প্রধানরা নিজের দেশ ছেড়ে একটা বৈরী দেশের দিকে পালিয়ে যায়? এই রকম একটা অবস্থা, সেই অবস্থার মধ্য দিয়েই পরিস্থিতিটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমাদের সরকারের রাষ্ট্রীয় কোষাগারের যে অর্থের অবস্থা, যে অর্থ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। সরকার তো ঘোষণা করেছিল বা তার লক্ষ্য ছিল একটা কল্যাণমূলক ব্যবস্থা গড়ে তোলা, এবং এই কল্যাণমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই সমস্ত জিনিস রয়েছে। আপনার একটা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং গরিব কৃষকরা যারা ঋণ নিয়েছিল তাদের সুদাসল সহ ঋণ মওকুফ করে দেওয়া। এই ধরনের কতগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। তো এই কর্মসূচিগুলো নিঃসন্দেহে আমাদের দেশের জন্য প্রয়োজন, কারণ আপনার দারিদ্র্যের যে অবস্থা, সেই অবস্থায় যেটা দেখা যায়, দারিদ্র লোকের সংখ্যা বা চরম দরিদ্র লোকের সংখ্যা বিগত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এইরকম অবস্থাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। আমি তো মনে করব যে এই অবস্থার মধ্য দিয়ে সরকার যতটুকু করেছে, যা কিছু করেছে, যৎসামান্যই যা কিছু করেছে, সেটা কম নয়, কিন্তু ব্যর্থতাও আছে। এখন হামে শিশুদের মৃত্যু হচ্ছে, প্রত্যক্ষভাবে বা প্রাথমিকভাবে তো সরকারই এই জন্য দায়ী হবে, কিন্তু তারও আগে যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে আগের সরকারগুলো সময় মতো শিশুদেরকে যে টিকা দেওয়ার, এবং এই দেশে এপিআই কর্মসূচি, এক্সটেন্ডেড ইমিউনাইজেশন কর্মসূচি, সেইটা অত্যন্ত দক্ষ একটা কর্মসূচি ছিল। যেই দক্ষ কর্মসূচির মধ্য দিয়ে শিশুদেরকে 5-6টা রোগ থেকে মুক্ত রাখার চেষ্টা করা হতো, এবং সেটা সফলও হয়েছিল, অলমোস্ট 100% সফল হয়েছিল। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় যে অতীতের সরকারের
ব্যর্থতার কারণে এই সরকারকে এই হামের যে উপদ্রব এবং হামের যে প্রাদুর্ভাব, ভয়াবহ প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবের দায় দায়িত্ব নিতে হচ্ছে। এবং আইন শৃঙ্খলার অবস্থাও কিন্তু খুব ভালো নয়। তার একটা বড় কারণ হচ্ছে যে পুলিশ এখন আছে, সেই পুলিশ আপনার ডিমোরালাইজড, তাদের মোরাল বলতে কিছু নাই। তো এই হচ্ছে অবস্থা। তারপরেও সরকার যে কাজগুলো করেছে, বিশেষ করে প্রাইম মিনিস্টার তারেক রহমান যে কাজগুলো করেছেন, যেমন অফিসে সময়ানুবর্তিতা নিশ্চিত করা। তিনি নিজে সময় মতো অফিসে এসছেন 9টার মধ্যে, এবং অন্যান্যরা সচিবালয়ে সময় মতো অফিসে আসছে কিনা সেটা তদারক করেছেন, দেখেছেন। এর ফলে অফিসে কাজ করার যে শৃঙ্খলা সেটা কিছুটা হলো ফিরে এসছে। তিনি যেটাকে বলা হয় অস্ট্যারিটি, অর্থাৎ খরচ কমানো সরকারের, সেদিকে মনোযোগী হয়েছেন। আমরা যদি সঞ্চয়টা বাড়াতে পারি, আমি অর্থনীতির ছাত্র, সঞ্চয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সঞ্চয় আপনি যদি থাকে, আপনি বিনিয়োগ করতে পারবেন। আপনি বিনিয়োগ যদি করতে পারেন, তাহলে আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, তাহলে মানুষের হাতে আয় আসবে। আর আয় যদি আসে, তাহলে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সেটা বৃদ্ধি পাবে। তো এই সব মিলিয়ে আপনার সরকারের সাফল্য ব্যর্থতার যে অঙ্ক কষতে বসেছেন আজকে আপনারা, সেই অঙ্ক কষার আগে এই বাস্তব পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করে প্রয়োজন বলে আমি বোধ করছি। এটা সরকারের তোষামোদি করার জন্য নয়, বা সরকারকে একটা বিপদ থেকে দায়মুক্ত করার জন্যও নয়। উদ্দেশ্য হচ্ছে যে বাস্তবতাটা তুলে ধরা, মানুষ যাতে উপলব্ধি করতে পারে যে কী অবস্থার মধ্যে দিয়ে দেশটা চলছে। এবং মানুষ যদি এটা উপলব্ধি করতে পারে, তাইলে ষড়যন্ত্রকারী বলেন, চক্রান্তকারী বলেন, তাদের সকল চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। স্যার, আপনার কাছে আসবো, রনি ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। রনি ভাই, দেখেন 6 মাসে কোনো ক্রস ফায়ার নাই। আমি একটু দেখেই বলি, সাদা পোশাকে কোনো তুলে নেওয়ার কাহিনী ঘটে নাই, একজন মানুষও গুম হয়নি, আয়না ঘর বলে এখন আর কিছু নাই, আদালতের উপরে কোনো হস্তক্ষেপ নাই, বিরোধী দলের ক্ষেত্রেও জামিনে কোনো বাধা নাই। কিন্তু অনেকেই বলছে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাতে তারা হ্যাপি না। বাট আপনি আসলে বাস্তবে কি দেখছেন, কি হচ্ছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে, তার দায়টাই বা কার? গভর্নমেন্ট আসলে 6 মাসে যেটা করতে চেয়েছে, একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চেয়েছে। ফলে এটা স্যার কারেক্টলি বলেছেন, 3 মাস, 100 দিন, 80 দিন, 180 দিন, এই ধরনের বিভাজনের কোনো সুযোগ নেই। কারণ হইল, এই সরকারের এজেন্ডা কিন্তু দেশ পুনর্গঠন করা, মানে সরকারের সফল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। এটা হলো সেই যুদ্ধক্ষেত্রের মতো, আপনি যুদ্ধ ফিল্ডে নেমে পিছনে যেই তরি বয়ে আসছেন সেই তরিটা পুরাই দিচ্ছেন। ফলে আপনাকে এখানে জয়লাভ করে এখানে টিকা থাকতে হবে। এরকম একটা পরিস্থিতিতে গভর্নমেন্ট এসে, এই সরকার এসে, এতদিন পরে নির্বাচিত সরকার এসে দায়িত্ব পালন করছে। দেশ পুনর্গঠন করার একটা যে দায়িত্ব, এটা তো বিএনপি যতবারই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় যতবারই দায়িত্বে এসেছে, এই কাজটাই তার ঘাড়ে বর্তাইছে ঐতিহাসিকভাবে। একইভাবে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জনের একটি হলো, ডেফিনেটলি সবচেয়ে বড় অর্জন জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া। তারপরে অন্যতম অর্জন হলো তারেক রহমানের লিডারশিপ। কোন লিডারশিপ? যেই লিডারশিপ আইন জনগণ মানবে এই আশা করা বাড়তি আশা, অতি উচ্চ আশা। আইন আগে অথরিটিকে মানতে হয়, আগে ট্রাফিক সিগন্যালে প্রধানমন্ত্রী দাঁড়ায়। ফলে আগে ট্রাফিক সিগন্যাল, তারপরে এখানে আপনার প্রধানমন্ত্রী 150 টাকার খাবার খায়, প্রধানমন্ত্রী সবার আগে অফিসে যাবে, নিয়ম মানবে। এই যে আগে অথরিটি আইন মানবে, তারপরে এটা একটা কালচারের মধ্যে প্রবেশ করবে, তারপরে এটা সরকারি দল, নিজের ক্যাবিনেট এবং বিরোধী দল তো বটেই, এবং জনসাধারণ। এই জিনিসটা শুরু করার লিডারশিপটা আমরা 18 বছর একটা ন্যারেটিভের মধ্যে ছিলাম। তারেক রহমানের চরিত্র হনন করা হয়েছে তথাকথিত মূলধারার মিডিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশের ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা এমন বয়ান তৈরি করছিল তারেক রহমান সম্পর্কে। ফলে আমি মনে করি কালেকটিভলি তারেক রহমানের পলিটিক্যাল অ্যাপ্রোচ, লিডারশিপ অ্যাপ্রোচ বলা ভালো, কালেকটিভলি আমাদের সরি ফিল করাচ্ছে। এটা আমি বাংলাদেশের সাধারণ অনেক মানুষের অভিমত, কথা বলে দেখেছি যে আমরা 18 বছর যে মিথ্যা বিশ্বাস করতাম, তারেক রহমানের ব্যাপারে যে অন্ধ আক্রোশ আমরা পুষে রাখতাম, এই কারণে আমরা এখন সরি ফিল করি, গিলটি ফিল করি, বিকজ অফ তার আন্তরিকতার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এটা প্রথম মনে করছিল, আচ্ছা এই লোকটা মানে ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় থাকে, মনে তার পিআর ক্যাম্পেনিং। নো, প্রত্যেক দিন এটা করে, প্রতিদিন।
এটা তার রেগুলার অ্যাক্টিভিটি, তার মানে এটাই তারেক রহমান। এটার মধ্যে কোনো পিআরের ব্যাপার নেই, এটার মধ্যে কোনো আপনার আলগা হাতাতালি পাওয়া বা পপুলিজমের কোনো ব্যাপার নেই। একটা নীতিবাদী কাঠামো প্রথমে প্রপোজ করা এবং নিজে এটা প্র্যাকটিস করা, আপনি আচরি ধর্ম কহ পরে, হ্যাঁ, এইটা হইল একটা সাস্টেনেবল, এটা হলো একটা সাস্টেনেবল ডেমোক্রেসি চর্চা করার প্রাইমারি উদ্যোগ আপনি বলতে পারেন। কারণ হইল আপনি ধরেন ভয় দেখায়া বা অ্যাডক ভিত্তিতে বা জরুরি ভিত্তিতে আপনি একটা নীতি বা একটা জিনিস চাপাইয়া দিলেন, কিন্তু এটা কালচারালি সাংস্কৃতিকভাবে জনগণের মননের মধ্যে প্রবেশ করাইলেন না, এবং যিনি অথরিটি, যিনি টপ অথরিটি, তিনি এর বাইরে রইলেন, আর জনগণকে বললেন যে হ্যাঁ আপনারা খুব নিয়ম মানবেন, আপনারা খুব সুন্দরভাবে চলবেন, আর উনি উনার মতো করে একটা রাজতান্ত্রিকভাবে আগে যেরকম হাসিনা ছিল সেইভাবে উনি চলাফেরা করবেন। হ্যাঁ, হাসিনার খাবারের বিলে আসে 10 কোটি টাকা। হ্যাঁ, তো আপনার এই যে কাঠামোগত পরিবর্তনের জন্য যে সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া, কালচারালি পরিবর্তন ঘটানো, এইটা হলো এই সরকারের আমি মনে করি সবচেয়ে বড় অর্জন। এবং এইটার ফলে কি হচ্ছে, যারা যারা প্রোপাগান্ডায় বিশ্বাস করে না, যারা আপনার আলাদিনের চেরাগে বিশ্বাস করে না, যারা বাস্তবসম্মত সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সোশিও পলিটিক্যাল কন্ডিশন পরিবর্তনের বাস্তবসম্মত প্রক্রিয়া ব্যাপারে আশাবাদী, তাদের একটা আস্থার জায়গায় সরকার আসার একটা উদ্যোগ বা সরকার তাদের আস্থা অর্জনের জন্য সরকার একটা প্রাইমারি উদ্যোগ যেটা, সেটা নিতে মোটামুটি সক্ষম হয়েছে। এখন জনাকাঙ্ক্ষা তুঙ্গে, চ্যালেঞ্জ আছে অনেকগুলো, ফেলোর আছে অনেকগুলো, সেই ফেলোরগুলো না থাকার কোনো কারণ নেই, এবং সেই ফেলোরগুলোর কারণগুলো জনগণ যে একদম বুঝে না তা না, কিন্তু সেক্ষেত্রে করা হচ্ছে কি, এক ধরনের প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি। সেই প্রোপাগান্ডার কারণে সরকার কিছুটা বেকায়দায় আছে, কিন্তু যেহেতু এটা জনগণের নির্বাচিত সরকার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, ফলে সরকারের উচিত হবে জনগণের সাথে কোঅপারেশনটা বাড়ানো। এবং এক্ষেত্রে তারেক রহমান কিন্তু লিড দিচ্ছেন, উনি কিন্তু এক্সাম্পল ক্রিয়েট করছেন। শেখ হাসিনা আমাদের এখানে অনেক কিছু ধ্বংস করছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা যে করছে, আচ্ছা, শেখ হাসিনার ব্যাপারে শেষ করো, সেইটা হলো আমাদের সমাজের মোরাল ফেব্রিক্সটা ভেঙে দিয়ে গেছে। ফলে আপনি একটা মোরাল এথিক্যাল কালচার শুরু করা ছাড়া রাজনীতির টেকসই স্থিতিশীল অগ্রগতি করতে পারবেন না। রাইট। ফলে তারেক রহমানকে এই পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, তার সিকিউরিটি স্যাক্রিফাইস করতে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক কষ্ট, এবং ডেফিনেটলি প্রধানমন্ত্রী জ্যামে দাঁড়ায় থাকাটা কোনো গৌরবের ব্যাপার না, কারণ তার সময়ের তো দাম আছে, তার তো সার্ভিস দিতে হবে পিপলকে। কিন্তু এটা করতে হচ্ছে কেন? কারণ আপনি যদি একটা স্থিতিশীল এথিক্যাল অর্ডার ক্রিয়েট করতে চান, তাহলে আপনার কালচারাইজেশনটা করতে হবে। একটা ফ্যাসিবাদী কালচার থেকে একটা ডেমোক্রেটিক কালচারে প্রবেশ করার জন্য লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো যে ফান্ডিংটা, এটাই আমাদের এই ভঙ্গুর অর্থনীতি যেটা আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, এটা কিভাবে এটা এর আগেও একবার হয়েছে। বেগম খালেদা জিয়ার সরকার 1991 সালে এসে ঋণ মওকুফ করে দিয়েছিলেন 10,000 টাকা পর্যন্ত। আর কৃষকদের পক্ষ থেকেও এরকম দাবি বিভিন্ন সময় উচ্চারিত হয়েছে। এই যে আপনার কৃষকের ঋণ মওকুফ করে দিলাম, অনেকে প্রশ্ন করেছে যে সরকারের এতগুলি টাকা, ব্যাংকের এতগুলি টাকা, এইটা মাফ করে দেওয়ার ফলে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হয়েছে। তো এক অর্থে এটা একটা যৌক্তিকতা আছে। কিভাবে? যখন কৃষকরা দেখে যে কয়েক বছর যাওয়ার পর আমার ঋণ মওকুফ করার মতো একটা সরকার আসবে, তখন কৃষকদের মধ্যে সেই ধরনের অপরচুনিজম বা সুবিধাবাদ জন্ম নেবে, যার ফলে তারা অপেক্ষা করবে যে কোনো এক সরকার এসে তার ঋণটা মাফ করে দেবে। কিন্তু তার পাশাপাশি উল্টো আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশটা তো দরিদ্রদের দেশ, এবং এই দরিদ্রদের মধ্যে কৃষকরা একটা বড় গোষ্ঠী। বিশেষ করে যারা ভূমিহীন, আধা ভূমিহীন বা প্রান্তিক চাষি, তারা তো অবশ্যই অত্যন্ত গরিব। তারা কিন্তু সমাজ এবং দেশের জন্য অবদান রাখে। তারা খাদ্যশস্য উৎপাদন করছে, কৃষিতে কাজ করছে, শ্রম দিচ্ছে। তো এইরকম একটা গোষ্ঠীকে কিন্তু বাঁচিয়ে রাখারও একটা নৈতিক দায়িত্ব আমাদের রাষ্ট্রের আছে, সরকারের আছে, এবং সরকার সেই কাজটা করেছে। আমি মনে করি এই কাজটা অভিনন্দনযোগ্য। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থাটাকে টেকসই কিভাবে করা যায়, সাস্টেইনেবল কিভাবে করা যায়, সেই জন্য কাজ করতে হবে। এবং সেটা না করে যদি আমরা চিরকাল এই ধরনের ঋণ মওকুফের সংস্কৃতি চালিয়ে যাই, তাইলেও কিন্তু আমরা সংকটের বাইরে, সমস্যার বাইরে আসতে পারবো না।
তো এইটার একটা সমাধান হচ্ছে যে আপনি আরও যেগুলো বললেন, সরকারের যে কৃষক কার্ড, তারপরে আরও অন্যান্য যেসব কার্ডগুলো চালু করেছে, এগুলোর জন্য তো বিপুল অর্থের প্রয়োজন হয়। অর্থটা কোত্থেকে আসবে? নিঃসন্দেহে অর্থটা আপনার যেটাকে বলা হয় করায়নের মাধ্যমে, ট্যাক্সেশনের মাধ্যমে আসবে। তা এখন আমাদের সমস্যাটা হলো, যেটাকে ওকনর বলেছে ফিসক্যাল ক্রাইসিস অফ দি স্টেট। বাংলাদেশের রাষ্ট্রের একটা বড় সংকট হচ্ছে ফিসক্যাল ক্রাইসিস। আমরা বাজেট যে টাকার অঙ্কে করি, বছরের শেষে কিন্তু সেই টার্গেট পৌঁছাতে পারে না। আপনার এনবিআরকে যে ট্যাক্সেশনের টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটের 70% বেশি তারা পূরণ করতে পারে না। তো এইরকম পরিস্থিতিতে আপনার এই ধরনের কল্যাণমূলক কর্মসূচিগুলো চালু রাখা অত্যন্ত কঠিন একটা কাজ। আর এটা করতে গেলে সরকারের অন্যান্য অনেক যেসব দরকারি কাজগুলো আছে, প্রয়োজনীয় কাজগুলো আছে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বা অন্যান্য অবকাঠামো তৈরির ক্ষেত্রে, সেগুলো কিন্তু বিঘ্নিত হবে। সুতরাং আমরা কিভাবে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে পারি, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং কৌশল ঠিক করতে হবে যে মানুষ কর দেবে। এবং সাধারণত করের ব্যাপারে যে কথাটা আমি প্রায় বলি, সেটা হচ্ছে মানুষ বুঝতে চায় যে তার করের অর্থের সদ্ব্যবহার হচ্ছে। মানে সে যে কর দিচ্ছে তার বিনিময়ে সে কিন্তু সেবাটা পাচ্ছে, সার্ভিসটা পাচ্ছে। এই আমাদের সার্ভিস ডেলিভারি সিস্টেমটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি, এটাও গভর্নেন্সের একটা অংশ, তাইলে কিন্তু আপনার দেখা যাবে যে মানুষ আরও বেশি করে কর প্রদানে আগ্রহী হচ্ছে। তো সেইখানে আমার একটা বড় প্রশ্ন আছে, সেটা হলো কর আদায় করলাম, মানুষ কর দিল, সব কিছু দিল, কিন্তু করের ব্যয়ের ক্ষেত্রে গিয়ে, গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের ক্ষেত্রে গিয়ে দুর্নীতি। আর এই দুর্নীতি যদি থাকে, তাইলে দ্য কোয়ালিটি অফ দ্য এক্সপেন্ডিচার সেটা কিন্তু ব্যাহত হবে। আমরা একদিকে যেমন কোয়ালিটি অফ দি ইনকামের কথা বলবো, আমরা সেই একই সঙ্গে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচারের কথাও বলবো। তো এইগুলো কিন্তু বহুবিধ কাজ, অনেক বড় রকমের কাজ। এবং এই যে দেশের 6 মাসে আলোচনা না করে আমাদের আলোচনাটা করা উচিত 50 বছরে আমরা কি করব। আমাদের লং টার্মও একটু চিন্তা করা উচিত। 6 বছরে কি করব, তারপরে 30 বছরে কি করব, 25 বছরে কি করব। চাইনিজরা এত উন্নতি কেমনে করলো বা কেমনে করছে? তার কারণটা হচ্ছে তাদের শুধু 5 ইয়ার প্ল্যান না, বা তাদের দৈনন্দিন সরকার চালানোর একটা ব্যাপার না, তাদের কিন্তু দে হ্যাভ এ ড্রিম। তারা চাইনিজ ড্রিম বলে একটা কথা আছে। সেই ড্রিমটা হচ্ছে আগামী 100 বর্ষে চীন কোথায় যাবে, সভ্য জাতি হিসেবে তার আসনটা কোথায় হবে। তো এইরকম আপনার স্বপ্ন যদি না থাকে এবং নেতৃত্ব যদি সেই স্বপ্নকে উজ্জীবিত না করতে পারে, তাইলে কিন্তু একটা দেশ আগায় না। আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করার চেষ্টা করছি, এবং এই ডেমোক্রেটিক সিস্টেমের একটা কাজ হচ্ছে যে যারাই অপকর্ম করবে, যারা কাজে ফাঁকি দেবে, তাদের উপর একটা চাপ সৃষ্টি করা। এই আমাদের গণতান্ত্রিক অধিকারকে ব্যবহার করে তাদের উপর একটা চাপ সৃষ্টি করা এবং একটা সমালোচনা সৃষ্টি করা, একটা ক্রিটিক তৈরি করা, যার ফলে তারা তাদের আচরণ পরিবর্তন করবে। তো কাজেই আপনি যে অর্থের প্রশ্ন যেটা তুললেন, সেই অর্থের প্রশ্নের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা কিন্তু বহুমুখী। এটা নিছক ট্যাক্স কালেকশনের ডাইমেনশন না, এই ডাইমেনশনটা অনেক বড়। তো আমাদেরকে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। থ্যাংক ইউ স্যার। রনি ভাই, এবার আপনার কাছে একটু আসি। স্যার যেটা বললেন, ব্যাখ্যাটা আমরা পেলাম। আপনি তো দেখছেন নিশ্চয়ই যে যখন কার্ডগুলো, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বা অন্যান্য যে কার্ডগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু অনেকেই প্রচুর সমালোচনা করেছে, প্রচুর সমালোচনা করেছে। বিরোধী দলের নেতাই বলেছে রাক্তর কার্ড। হ্যাঁ, এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এই রাক্তর কার্ড যারা বলেছে, তাদেরকে আমরা বিভিন্ন ফুটেজে দেখছি তারা কার্ড পাওয়ার জন্য তদবির করছে, এবং সাধারণ যে মানুষগুলো আছে তারা তাদের কাছে আসছে যে কার্ড দেন, যেহেতু তাদের এলাকার এমপি, তো স্বাভাবিকভাবে আসবে। তো এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? নির্বাচনের আগে তারা তো সরকার গঠন করে ফেলছিল সোশ্যাল মিডিয়াতে। এই নির্বাচনে জনগণ, সাধারণ জনগণ সমস্ত রকম প্রোপাগান্ডা এগুলো ওভারকাম করে যে এই সরকারকে বেছে নিল, তার ক্ষেত্রে এই নির্বাচনটা কি ছিল? এই সরকার এবং বিরোধী দলের মধ্যে যে প্রতিযোগিতা, এটা কী ছিল? এটা ছিল
প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার লড়াই হয়েছে। সেই পরিকল্পনার মধ্যে জনগণ দেখছে যে কারা শুধু গালভরা কথা বলতেছে, কারা শুধু আবেগ উস্কাই দিচ্ছে, আর কারা রিয়েলি তার দৈনন্দিন সমস্যার কাছাকাছি অবস্থার মধ্যে আছে। এখন এরা তো সব গালভরা কথা বলছিল, নিজেদেরকে সব সময় সেরা, নিজেরা একমাত্র সহি আর সব খারাপ, এইভাবে সমাজকে ভাগ করার চেষ্টা করছিল। আর অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী যে আপনার দলটি, তখন তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আপনার শিক্ষার বিষয়ে সমন্বিত পরিকল্পনা, আপনি যদি তাদের 31 দফা থেকে নির্বাচনী ইস্তেহার পর্যন্ত আসেন, তাতে সুস্পষ্ট কতগুলো পরিকল্পনার কথা তারা বলছিল। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই জনগণ কিন্তু বায়বীয় কথার চেয়ে প্র্যাকটিক্যালি, ব্যবহারিকভাবে তার জীবনকে প্রভাবিত করতে পারে, হ্যাঁ, এরকম অ্যাপিল বা পরিকল্পনাকে বেশি পছন্দ করেন বা গ্রহণ করেন। সেটা এই নির্বাচনই হয়েছে। এবং ডেমোক্রেটিক একটা নর্মসে বা নিয়মে, এবং একজন বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার কার্ল স্মিথের একটা কথা আছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট এ থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। প্র্যাকটিক্যালি আপনি জনগণকে ব্যবহারিকভাবে একদম বাস্তবসম্মতভাবে আপনি জনগণকে কিভাবে এম্পাওয়ার করেন, সেইটাই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটি, সেটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির চ্যালেঞ্জ। বায়বীয় কথাবার্তা চেয়ে, ফিকশনাল কথাবার্তার চেয়ে, হ্যাঁ, ব্যবহারিকভাবে মানুষ দেখছে যে ফ্যামিলি কার্ডের যেই প্রক্রিয়াটা, তাকে ইমিডিয়েট সহযোগিতা করার মধ্যে একটা দরিদ্র ফ্যামিলি, এবং এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রান্তিক নারীকে, যিনি সবচেয়ে ভালনারেবল, প্রান্তিকের চেয়েও প্রান্তিক, তার হাতে যখন আপনি একটা নগদ সহযোগিতা দিবেন, সে কিন্তু তার ফ্যামিলি, তার বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার, শিক্ষা, সেদিকে দাবি দেবে। এবং এটা ন্যাশনাল ক্যাপিটাল, এবং এই স্বাস্থ্যকর বাচ্চা যখন শিক্ষার সুযোগ পাবে, হ্যাঁ, এবং তার স্বাস্থ্যটা ঠিক থাকবে, সে তখন কিন্তু সে 10-15 বছর পরে আপনার পুরো ন্যাশনাল ক্যাপিটালের মধ্যে আপনি দেখেন যে একটা সমৃদ্ধ জাতি, পুষ্টি আপনার সম্পূর্ণ, হ্যাঁ, এবং শিক্ষাটা যদি এর সাথে নিশ্চিত করা যায়, তখন আপনার এই যে আপনার মেধার ক্রাইসিসের মধ্যে, আগামীতে আমরা পৃথিবীতে সবচেয়ে বড় ক্রাইসিসটা হবে, হ্যাঁ, এআই যুগের কারণে, কিন্তু ক্রিয়েটিভ মেধার ক্রাইসিসটা বড় ক্রাইসিস আকারে ধারণ করবে। ফলে এই ফ্যামিলি কার্ডটাকে যদি শুধুমাত্র আপনি নগদ 2-2.5 হাজার সহযোগিতার অর্থে দেখেন, তাহলে এটা খুব সামান্য মনে হবে উচ্চ মূল্যের বাজারে। কিন্তু সেইটা শুধু নগদ সহযোগিতা না, এটা একটা লম্বা কনসিকুয়েন্স আছে। সেটা জাতীয় অর্থনীতিকে যেরকম স্থানীয়ভাবে সমৃদ্ধ করবে, স্থানীয় উদ্যোক্তা তৈরি হবে, স্থানীয় বাজার তৈরি হবে, একইভাবে এইটা যখন পুরা ফ্যামিলিকে আপনার এই ফ্যামিলিতে সার্কুলেট হবে টাকাটা, তার একটা ইম্প্যাক্ট আপনার ইন দ্য লং রান, লম্বা সময়ের জন্য পুরো জাতীয় রাজনীতিতে আপনি দেখতে পাবেন। স্যার, আসলে মানে যেহেতু আমরা 17 বছর একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে ছিলাম, আমাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সেভাবে হয় নাই, তো স্বাভাবিকভাবে আমাদের কারোর তো আসলে ওইভাবে বেতনও বৃদ্ধি হয় নাই, বা বিজনেসের যে রিটার্নগুলো, মানে স্বাভাবিক বিজনেসের যে রিটার্নগুলো, সেগুলো তো খুব একটা ডেভেলপ করে নাই, মানুষের রিটার্নটা ওইভাবে পায় নাই। তো এখন হরমুজের কারণে হোক বা বিভিন্ন কারণে দ্রব্যমূল্য আর হচ্ছে জ্বালানির দামটা মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা আসলে মানে মানুষের সংসারে যে প্রভাবটা ফেলছে, এটাকে আসলে কিভাবে মানুষ কভার আপ করবে, মানে এটাকে কিভাবে নেবে? অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতার জন্য, মানুষ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই জন্য, অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে সেই জন্য আপনার স্টেবল প্রাইসের, স্থিতিশীল দামের একটা বিরাট ভূমিকা আছে। দামটা যদি স্থিতিশীল না রাখা যায়, তাইলে অনেক রকম সমস্যা হয়। যেমন ধরেন, প্রচণ্ডভাবে মূল্যস্ফীতি হচ্ছে, 10% ছাড়িয়ে গেছে, তখন কি হবে? ব্যাংকগুলো আপনাকে 5%, 4% সুদ দেয়, তখন কি আপনি সঞ্চয়ে উৎসাহী হবেন? হবেন না। আর সঞ্চয়ে উৎসাহ যদি ভেঙে পড়ে, তাইলে পুঁজি গঠন কিভাবে হবে? আর পুঁজি গঠন যদি না হয়, তাহলে উন্নতিটা কিভাবে হবে? এখন বাংলাদেশে কেন মূল্যস্ফীতি হলো, এটা একটা বড় প্রশ্ন। এখন মূল্যস্ফীতি কাকে বলে? মূল্যস্ফীতি হচ্ছে সেই অবস্থা যখন টু মাচ মানি ইজ চেঞ্জিং টু ফিউ গুডস, অর্থাৎ দেশে টাকার চলন বা প্রচলন বা সার্কুলেশন, আপনার পণ্যের যে সার্কুলেশন, কমোডিটির যে সার্কুলেশন, তার চাইতে অনেক বেশি। সেই কারণেই কিন্তু আপনার মূল্যস্ফীতিটা ঘটে। তো বাংলাদেশের অর্থনীতিতে নিশ্চয়ই এমন কোনো অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে আপনার কমোডিটি প্রোডাকশন
বা কমোডিটি সার্কুলেশন এটা কমে গেছে। সেই তুলনায় অনেক বেশি টাকা আপনার ইকোনমিতে ইনজেক্টেড হয়ে গেছে, যে কারণে এই মূল্যস্ফীতিটা হচ্ছে। আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে অনেকগুলো মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা প্রজেক্টের লক্ষ কোটি টাকার ভ্যালু নেই, অনেক টাকার, মানে 50,000 কোটি টাকার নিচে তো কোনো মেগা প্রজেক্ট ছিল না। এখন এই মেগা প্রজেক্টগুলোর বেশিরভাগই ছিল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। আচ্ছা, এখন ইনফ্রাস্ট্রাকচার যখন আপনি তৈরি করেন, নিশ্চয়ই একটা সোশ্যাল বেনিফিট বা ইকোনমিক বেনিফিট পাওয়ার জন্যই আপনি তৈরি করেন, এবং তাই হয়। একটা ব্রিজ তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা, রেল লাইন তৈরি করা, এই সব কিছুই আপনার বন্দর তৈরি করা, বিমানবন্দর তৈরি করা, সব কিছুই হচ্ছে একটা বেনিফিট পাওয়ার জন্য হয়। কিন্তু অন্য বিনিয়োগের চাইতে ইনফ্রাস্ট্রাকচারে যে বিনিয়োগটা হয়, সেখানে রিটার্নটা যেটা আসে, রিটার্ন তো আসে, কিন্তু যেটা আসে সেটা অত্যন্ত ধীর গতিতে আসে, অন্য অনেক ব্যবসার তুলনায় অনেক ধীর গতিতে আসে। ফলে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়, এবং সেই টাকাটা তাৎক্ষণিকভাবে কিন্তু মার্কেটে, বাজারে মানুষের হাতে ছড়িয়ে যায়। সেই তুলনায় কিন্তু কমোডিটি প্রডিউসড ইন দি ইকোনমি সেটা হয় না। হয় না বলেই কিন্তু এই মূল্যস্ফীতির অবস্থাটা তৈরি হয়। এই কথাটা আমি বারবার বলছি এই জন্য যে আমাদের ইকোনমিস্টরা অনেক কথা বলে কিন্তু আসল কথাটা বলে না। এই যে কারণটা, এই কারণটা তারা বলে না, কিন্তু এইটা খুবই বিবেচনায় নেয়ার মতো একটা কারণ। এবং আমাদের যে মূল্যস্ফীতির যে অঙ্ক বা হিসাব, সেই হিসাব নিয়েও কিন্তু প্রশ্ন আছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান নিয়েও কিন্তু প্রশ্ন আছে, কারণ এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যানকে হাসিনা সরকার তার রাজনৈতিক স্বার্থে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। সরকার ইদানিং এই ব্যাপারে সচেতন হয়েছে এবং তারা এই ব্যাপারটা একটু, যেটাকে বলে ফরেনজিক ইনভেস্টিগেশন করার একটা চেষ্টা করছে। এটা ভালো ভালো পদক্ষেপ, এবং আমরা যদি সঠিক পরিসংখ্যান না পাই তাইলে কিন্তু সঠিক ইকোনমিক পলিসিও আমরা নিতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক, এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। জুলাই সনদ নিয়ে বিএনপি কিন্তু যথেষ্ট সিরিয়াস। মানে বর্তমান সরকার তারা বলছে তারা যেগুলো সাইন করেছে সেগুলো তারা বাস্তবায়ন করবে, বাট অপোজিশন থেকে কমপ্লেন আসছে যে বিএনপি এটা নিয়ে সিরিয়াস না। কন্টিনিউসলি কিন্তু এই কমপ্লেনটা আসছে। তো আসলে কি এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা এটা আসলে কোথায়? সংস্কার যদি আপনি চান, ধরেন আমি যে উদাহরণটা বহুবার দিছি, বহু টকশোতে আমি বলছি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এ দেশের কৃষকের উন্নতি না হলে দেশের অর্থনীতি বলেন, সামাজিক স্থিতিশীলতা বলেন, কোনো কিছুর উন্নতি হবে না। এটা তো যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন যে কোনো লোক জানে। সেখানে আপনি সংস্কার করতে চান, গণঅভ্যুত্থানের পরে বিশাল প্রতিভা আবার আপনারা, হ্যাঁ, সব প্রতিভা ইউরোপ আমেরিকা থেকে ধরে নিয়ে আসতেন। কৃষি সংস্কার কমিশন কেন করলেন না? তাহলে আপনার সংস্কারের মধ্যে, যেখানে যেই সংস্কারের মধ্যে কৃষক নাই, যে সংস্কার চিন্তার মধ্যে কৃষক নাই, সেই সংস্কার প্রক্রিয়া দিয়ে বাংলাদেশের মানুষের উন্নতি হবে, এইটা একজন কৃষকের সন্তান হিসাবে আমি বিশ্বাস করি না। জুলাই সনদের এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটা, এবং তারপরে যে গণভোটে আপনি গেলেন, আপনি প্রশ্ন দিলেন 4টা, কিন্তু উত্তরের স্যাম্পলে গেলেন হ্যাঁ না, এটা তো হয় না। ফলে পুরা প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়ার মধ্যে শুরু থেকে যে অসঙ্গতি ছিল, এই অসঙ্গতির মধ্যে পরবর্তী সময়ে যারা বিগত সরকারের দায়িত্ব পালন করেছে তারাই এসে এসে বলতেছে যে এখানে একটা ডিপ স্টেটের এজেন্ডা ছিল, এখানে ক্যাবিনেটের ভিতরে কিচেন ক্যাবিনেট ছিল, অনেকগুলো ক্যাবিনেট। এটা আমার কথা না, যারা দায়িত্ব থেকে আসছেন, তারা বিগত আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তারাই মিডিয়াতে বলেছে, সেখান থেকে আমরা শুনেছি। ফলে আমি জুলাই সনদের এবং সংস্কারের পুরা রাজনীতির মধ্যে একটা ডিপ স্টেটের প্রকল্প দেখি, পুরাটা না, কতগুলো জায়গা। আর বিএনপির এজেন্ডা সংস্কার না, পুনর্গঠন, দেশ পুনর্গঠন করা, দুইটার মধ্যে আমরা পার্থক্য করি। তো ফলে এখন তারপরেও জুলাই সনদ যেটা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, অনুষ্ঠানে আমরা ছিলাম, সেইখানে স্পষ্টভাবে জুলাই সনদে লেখা আছে যে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচিত হবে তারা তাদের নোট অফ ডিসেন্ট এবং ম্যান্ডেট এবং নির্বাচনী যে ইস্তেহারে যে প্রতিশ্রুতি, সেই মোতাবেক এটা বাস্তবায়ন করতে পারবে। এখন আপনি নোট অফ ডিসেন্টকে আমলে নিচ্ছেন না কেন তাহলে? এবং বিএনপি যে জুলাই সনদে হ্যাঁ ভোট চেয়েছিল, সেটা তো স্বাক্ষরিত জুলাই সনদে চেয়েছিল। এখন বিরোধী দল তারা গণভোটের যে রায়, সেইটার বাস্তবায়ন চাচ্ছে। গণভোটের রায়ের মধ্যে অধ্যাদেশও ছিল,
এখন অধ্যাদেশ বা গণভোট যাই হোক, গণভোটে তারা বলছে 70% ভোট পড়েছে, কেন মানবে না বিএনপি? গণভোটে যদি 100% ভোটও পড়ে, গণভোট এটা জনসম্পৃক্ততার জন্য আপনি দিতে পারেন, কিন্তু পার্লামেন্টের উপরে কোনো গণভোটের রায় সুপ্রিমেসি যদি করে সেটা ডেমোক্রেসি না। কারণ হলো পার্লামেন্টকে আপনি নির্বাচিত করেন সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করার এখতিয়ার দিয়ে, আর গণভোট তো আপনি এক বা একাধিক কতিপয় বিষয়ের উপর গণভোট করেন, ফলে সেইটা কিভাবে পার্লামেন্টের সুপ্রিম অথরিটি ধারণ করে? এটা তো হইল না। তো ফলে যারা গণভোটকে একটা অথরিটি মনে করছে, গণভোটকে একটা আইনি ভিত্তি মনে করছে, গণভোটকে একটা নতুন, এটাকে বলা যায় যে আপনার এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার মনে করছে, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করছে। ফলে বিরোধী দল যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেটিক পলিটিক্স, সরকার কিন্তু চেষ্টা করছে যে ধাপে ধাপে জুলাই সনদটা বাস্তবায়ন করতে। সরকার ধাপে ধাপে না, জুলাই সনদ পুরাটাই বাস্তবায়ন করতে হবে, যেটা স্বাক্ষর করেছেন আপনি এবং অঙ্গীকার করেছেন, সেটা পুরাটাই বাস্তবায়ন করতে হবে আপনি, যে এটা অঙ্গীকারবদ্ধ আপনি জনগণের কাছে। কিন্তু জুলাই সনদ বলতে বিরোধী দল যা বুঝে, সরকার যা বুঝে, দুইটার মধ্যে পার্থক্য আছে। বিরোধী দল বুঝতেছে যে এই অধ্যাদেশ, গণভোট এগুলোকে, আর বিএনপি জুলাই সনদ বলতে বুঝে যেটা দক্ষিণ বলা যে স্বাক্ষর করেছে সমস্ত দল মিলে। দুই পক্ষ দুই রকম বোঝে, দ্যাটস ফাইন, বাট বিরোধী দল দেখছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সরকারি দল দেখছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। বাট মানুষ আসলে জুলাই সনদে কি চায়? মানুষ জুলাই সনদ সংস্কার এগুলো নিয়ে মানুষের আগ্রহ, ওই কৃষকের মানুষের আগ্রহ হলো তার ইমিডিয়েট জীবন। এখন তার জ্বালানি সমস্যা দরকার, তার চাকরি দরকার, তার খাবারের দাম কমা দরকার, তার চিকিৎসা সেবা দরকার, তার ছেলে মেয়েদের শিক্ষার নিশ্চয়তা দরকার। মানুষ এই ধরনের বুদ্ধিজীবী মার্কা বিষয়পত্রে বিরক্ত, এবং আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে জনগণের ক্ষমতায়নের প্রক্রিয়াটা, যখন একটা রাজনৈতিক দলকে মানুষ সরাসরি নির্বাচন করে ভোটের মধ্যে দিয়ে, এবং পরবর্তী সময়ে যখন আবার তাকে ভোটের জন্য মানুষের কাছে ফেরত যেতে হবে, ফলে এর মধ্যে সরকার বা সেই দল যে প্রতিশ্রুতিগুলো দেয় এটা পালন করার একটা তারা বা একটা ধরনের দায়িত্ব সরকারের থাকে। রনি ভাই, সরি আপনাকে থামাতে হচ্ছে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমরা আমাদের দুই অতিথিকে দুইটা প্রশ্ন করতে চাই। আমি প্রথমেই রনির কাছে জানতে চাইবো যে এই যে 180 দিন হলো এবং সামনে যে আরও 180 দিন আছে, এখন সবচেয়ে জরুরি পদক্ষেপগুলো, সবচেয়ে জরুরি ইনিশিয়েটিভগুলো কি হওয়া উচিত? আপনার প্রশ্নের মধ্যেই আছে উত্তরটা। একটা হলো শর্ট টার্ম আর একটা হলো লং টার্ম। শর্ট টার্মে ইমিডিয়েট জিনিসপত্রের দাম কমানো, এনার্জি ক্রাইসিস, এবং আপনি আমরা দেখেন এতদিন ছিলাম, স্যার এখানে আছেন অর্থনীতির মানুষ, আমরা একটা ঋণ নির্ভর অর্থনীতিতে ছিলাম। হাসিনা টাকা লুটপাট করার স্বার্থে পুরো অর্থনৈতিক কাঠামোটাকে ঋণ নির্ভর করে রেখেছিল। এখন সেখান থেকে আমরা একটা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে প্রবেশ করব। বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে প্রবেশ করলে আপনার কর্মসংস্থান, এবং স্ট্যাবিলিটি, অর্থনৈতিক সচলতা, এগুলো ফেরত আসবে। এখন সেটার পূর্ব শর্ত হলো 3-4টা জিনিস লাগবে। একটা ডোমেস্টিক স্ট্যাবিলিটি, আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ভালো লাগবে। রাস্তাঘাট, সেটা এক ধরনের আসতে, সেটা লুটপাটের সাথে হাসিনাই করে দিয়ে গেছে। আরেকটা হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনার এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস রেখে আপনি বিনিয়োগ পাবেন না এখানে। ফলে এনার্জি ক্রাইসিসের, এটা তো যেহেতু দীর্ঘদিন গ্যাস ক্ষেত্রগুলোতে আমাদের সন্ধানী বন্ধ ছিল, এটা পুরাটাই আমদানি নির্ভর করে রাখা হয়েছিল এনার্জি সেক্টরটাকে। এই কারণে আজকে আপনি দেখেন যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই জায়গায় শর্ট টার্ম ইমিডিয়েট মানুষকে আপনার বিদ্যুৎ দিতে হবে, ইমিডিয়েট গ্যাস লাগবে যেরকম, আবার লং টার্ম আপনি রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার প্রক্রিয়াও আপনাকে শুরু করতে হবে। স্যার, একই প্রশ্ন আপনার কাছে, আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদেরকে সাজেশনগুলো দেন। বাংলাদেশে এখন 1 নম্বর বাধা হচ্ছে এনার্জি ক্রাইসিস। এই এনার্জি ক্রাইসিস আমাদেরকে একটা মারাত্মক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। যেমন ধরেন, আমাদের দেশের একদল লোকের, যেটাকে বলে কুতর্কের জন্য, আমরা আমাদের কয়লা সম্পদকে যথার্থভাবে ব্যবহার করতে পারি নাই। অথচ বাংলাদেশে বিশ্বের সেরা কয়লার মজুদ আছে, এবং এই মজুদ আগামী 500 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। তো এখন সরকার পলিসি নিয়েছে যে বিদেশ থেকে আমদানি করা এনার্জির পরিবর্তে অ্যাটলিস্ট 75% যাতে দেশীয়ভাবে হয় সেটার চেষ্টা করবে, এবং সেই জন্য কয়লা সম্পদ ব্যবহার করার একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি গ্যাস অবশ্যই যেটা হয়, পুরনো কূপ যেটা থাকে সেটা ব্যবহার করতে 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 সেখানে কিন্তু গ্যাসের প্রাপ্তিটা কমে যায়। তখন আপনাকে যেটা করতে হয়, নতুন কূপ খনন করতে, নতুন ড্রিলিং করতে হয়। তো সেই জন্য গ্যাসের নিয়মই হচ্ছে
যে আপনি কন্টিনিউয়াসলি অনুসন্ধান চালাতে থাকবেন। গত 17-18 বছরে এই কর্মটা হয়নি, এবং বাংলাদেশের একটা বড় সাফল্য হচ্ছে, ভালো দিক হচ্ছে, এখানে 4টা কূপ খনন করলে অন্তত 2টাতে আপনি সফল হন, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে 5টা করেও একটাতে সফল হওয়া যায় না। তার মানে এখানে যথেষ্ট গ্যাসের অ্যাভেলেবিলিটি এখনও আছে। এইটা আমাদের জন্য একটা, কিন্তু এটা তো এখন যেটাকে বলে এক্সপ্লোর করার জন্য, উত্তোলন করার জন্য সময়ের প্রয়োজন। আমাকে রিগ আনতে হবে, আমাকে ডিগিং করতে হবে, তারপরে সেখানে আছে কি না আছে সেটা দেখতে হবে, তারপরে সেটাকে আবার জাতীয় গ্রিডে যোগ করার জন্য যে সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থাপনা সেগুলো করতে হবে। তো এইগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটা সমাধান হচ্ছে যে আমরা সোলার এনার্জির দিকে যাব। তো এটা নিয়েও কিন্তু ব্যাপকভাবে চিন্তা করার দরকার, যে সোলারগুলোকে কোথায় স্থাপন করব, কিভাবে স্থাপন করব, কিভাবে সেটা ন্যাশনাল গ্রিডের সঙ্গে যুক্ত হবে, তার প্রাইসিং কী হবে, কস্টিং কী হবে, এটার ইম্প্যাক্ট আপনার ওভারঅল ইনভেস্টমেন্টের উপরে কী হবে, সব কিছুই চিন্তা করতে হবে। তবে বিশ্বের অনেক দেশ এখন সোলারে চলে যাচ্ছে। সোলারে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং দূষণ সবচেয়ে কম হয়ই না বললে চলে। তো আমাদের মনে হয় এখন যেটা বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদেরকে এই এনার্জির ক্রাইসিসটা সলভ করতে হবে। এটা 1 নম্বর এজেন্ডা হিসাবে, 1 নম্বর টার্গেট হিসাবে আমাদের নির্ধারণ করা দরকার। আর এটা যতদিন পর্যন্ত একটা সহনশীল অবস্থায় না আসবে, ততদিন আমরা কিভাবে জনগণকে ম্যানেজ করব, বা বিদ্যমান যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোকেই আমরা কিভাবে ম্যানেজ করব, কারণ সেগুলি চালাতে গেলেও কিন্তু এনার্জির দরকার। এই যে সাম্প্রতিক গ্যাসের অ্যাভেলেবিলিটি নিয়ে সমস্যা হচ্ছে, বহু গার্মেন্টস কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। যেই জায়গায় আমরা ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফাই করতে চাচ্ছি, বহুমুখী করতে, আমরা শুধু গার্মেন্টসের উপর নির্ভরশীল থাকতে চাচ্ছি না। তো সেই অবস্থাতে আমার মনে হয় এইটাকে একেবারে, আমার নিজের প্রেসক্রিপশন হলো যে নাম্বার 1 ন্যাশনাল প্রায়োরিটি দিয়ে এই এনার্জির প্রবলেমটাকে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরাও আশা করছি যে সরকার কোনো বিলম্ব করবে না, সরকার তার পদক্ষেপ নেবে। আমরা আমাদের জায়গাতে বসে যতটুকু দেখতে পাচ্ছি তাতে আমরা আত্মবিশ্বাস পাচ্ছি যে সরকার তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। 180 দিনকে বেসিকলি অন্যান্য সব দিক বিবেচনা করলে মোটামুটি সফল বলা যায়। সফল বলতে আসলে কারোর বাধার কোনো কারণ আমরা খুঁজে পাই না। অন্তত এই 80 দিনের যে পদক্ষেপগুলো এই সরকার নিয়েছে সেগুলো মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করেছে। এই স্বপ্নের বুননটাকে আমাদের আরও জোরদার করতে হবে, আরও জোরালো করতে হবে। টেকসই যে উন্নয়ন, সেই ব্যাপারগুলোকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। এই সরকার ঠিক সেই কাজটাই করবে, যেই কাজটা মানুষের প্রয়োজন, যেই কাজটা দেশের প্রয়োজন, যেই কাজটা দেশের উন্নয়নকে আরও টেকসই করবে, আরও মজবুত করবে। মাত্র 180 দিন হলো, আগামী 180 দিন পরে যে আমরা নিশ্চয়ই বিগার পিকচারটা দেখতে পারবো, এবং সেই দিন আমরা এই সরকারকে আরও বড় আকারের বাহবা দিতে চাই। সবাইকে ধন্যবাদ।